মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় কাল সরাসরি দেখবে গোটা বিশ্ব। সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। রাজধানী সহ দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, কেউ কোনোদিন বলেনি। সবসময় একটু নেগেটিভের দিকেই থাকে, বাট এখন আমি বলবো যে মোটামুটি সন্তোষজনক, যে খুব একটা ভালো আমি তাও বলবো না। দেখছিলেন প্রধান শিরোনামে আরো যা থাকছে। শেখ হাসিনার রায় ঘোষণা ঘিরে অরাজকতার শঙ্কা দেখছেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার আহ্বান। এবং একটা মহল নিয়ে বাংলাদেশে আবার একটা রিলিজিয়াস সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। গণভোটের জন্য 4 প্রশ্নে জটিলতা দেখা দিতে পারে, সীমিত করবে ভোটারদের স্বাধীনতা, বলছেন বিশ্লেষকরা। সে যখন কনফিউজ হয়ে যায় সে আসলে কোন দিকে ভোট দেবে সেটা কমপ্লিটলি একটা আনসার। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের প্রত্যয় সিএসির। প্রশাসনের রদ বদলে সম্ভব হচ্ছে না, অভিযোগ জামায়াতের। আলোচনা সমালোচনা সঙ্গী করেই নতুন পোশাকে মাঠে পুলিশ। রং নয়, রদবদল চলছে। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের 5 দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আলোচনা সমালোচনা সঙ্গী করেই নতুন পোশাকে মাঠে পুলিশ। রং নয়, মর্যাদা রক্ষায় আসল কথা, বলছেন কর্মকর্তারা। সিংহভাগ মূলধন পাচার হওয়ায় একীভূত হয়েছে শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। কোনো উপায় ছিল না, বললেন গভর্নর। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নুসরাত আফরিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আগামীকাল, আর এটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। দেখা যাবে ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও। এছাড়া রাজধানীর 10টি পয়েন্টে রায় ঘোষণা কার্যক্রম সরাসরি দেখাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রসিকিউশন বলছে সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারা। নারী হিসেবে কোনো অনুকম্পা পাবেন না শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল সময় দেখেছে বিশ্ব। হাজারো মানুষের প্রাণহানি আর আহত হওয়ার চিত্র লুকিয়ে রাখতে পারেনি কেউ। এমন বহু ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চলছে বিচার। এর মধ্যে প্রথম একটি মামলায় 5 মাসের বিচারিক কার্যক্রম শেষে এখন রায়ের অপেক্ষা, যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দুজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। মামলাটিতে আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। মামলাটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। প্রসিকিউশন বলছে আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারা। নারী হলেও কোনো অনুকম্পা বা ছাড় পাবেন না শেখ হাসিনা। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। বিশ্ববাসী যেমন জুলাই হত্যাযজ্ঞের চিত্র দেখেছে, তেমনি দেখেছে মামলার বিচার কাজও। মামলাটির রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখাবে বিটিভি ও রয়টার্স। দেখা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। রায়ের শাস্তি হলে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল করতে পারবেন না আসামিরা। তাদের গ্রেপ্তারে আবারও চাওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইখতিয়ার নেই। রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় ঘোষণা ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে শেখ হাসিনার রায় ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার বিকেলে বরিশালে এই কথা বলেন তিনি। ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই যেহেতু সবাই এটা মেনে নিবে, যেহেতু তারা তো স্বাধীন বিশৃঙ্খলা জায়গাতে অনেক, তারা পুরোটা প্রস্তুত। দেখেন না আপনাকে সবাই শৃঙ্খলা নিয়ে আসতে। দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর গুলিস্তানে, সেখানে আছেন আরিফুল ইসলাম। আরিফ, রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, যেমনটি আমরা সকাল থেকে দেখছি, দুপুরের পরেও গুলিস্তান এলাকার এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? গাড়ি ঘোড়া কেমন, মানুষজন কেমন দেখছেন? যে আপনাকে আমি একটু সংশোধনী দিচ্ছি, আমি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছে। আর আমরা এর আগে হচ্ছে শাহবাগ, গুলিস্তান, মৎস্য ভবন, এই ধরনের যে জিরো পয়েন্ট রয়েছে সবগুলো জায়গা হচ্ছে আমরা পরিদর্শন করেছি। আমরা সবকটি জায়গায় দেখেছি যে প্রশাসনের এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। একই সাথে বিজিবি এবং হচ্ছে সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই সাথে পুলিশ তো আছে, এর সাথে সাথে র্যাবেরও উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তো বিভিন্ন যেই বিশেষ করে এর আগে হচ্ছে যেই 13 তারিখ যেই রায়কে বা রায়ের তারিখ দিনকে ঘোষণাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যে কড়া নিরাপত্তা চলমান রয়েছে, সেই চলমান যেই নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর একই সাথে এখন যেই জায়গাটি আপনারা দেখছেন সেখানে হচ্ছে বিজিবি মোতায়েন রয়েছে, একই সাথে পুলিশ সদস্যরা রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে প্রধান গেট রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেখানেও কিন্তু সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আর কিছুক্ষণ পর পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্রশাসনের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের দায়িত্ব রদবদল করে আবার ভিন্ন যেই বাহিনী রয়েছে তারা কিন্তু আসছেন এখানকার দায়িত্ব পালনের জন্য। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল যে রায়কে কেন্দ্র করে যে আজকের যে আওয়ামী লীগের একটি রায়কে কেন্দ্র করে একটি আজকে হচ্ছে শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে, সেই শাটডাউন কর্মসূচি এখন পর্যন্ত রাজধানীতে আমরা তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু একেবারেই সরব উপস্থিতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলায় হচ্ছে 33 জনের বিষয়ে হচ্ছে আজ আগামীকাল হচ্ছে রায় ঘোষণা করা হবে। প্রসিকিউশন আশা করছে যে এই মামলা বা জুলাই গণঅভ্যুত্থানের যে ঘটনাটি ঘটেছে এই মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 33 জন রয়েছে, বাকি যে 32 জন রয়েছে সবার হচ্ছে সর্বোচ্চ শাস্তি তারা হচ্ছে কামনা করেন। এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন রিশাদ, আপনি জানাবেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একেবারে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীরা। এবং ঠিক আমি যদি আমার পেছনে দেখাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন বিজিবির টহল টিম তারা এখানে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ টিএসসি সহ যেসব এলাকা আছে সেসব এলাকা কিন্তু নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি সেই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোট ছোট চেকপোস্টের অবস্থান রয়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে অপরদিকে যদি ইন্টারকন্টিনেন্টাল সহ আশপাশের যেসব এলাকা রয়েছে, অন্যদিকে শিশু পার্ক, রমনা পার্ক সহ, অন্যদিকে সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট এলাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে নিরাপত্তা চৌকি সেটি কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণ পরপরই তাদের টহল যে কার্যক্রম সেটিকে তারা পরিচালনা করে যাচ্ছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে মূলত আদালত প্রাঙ্গণ সহ বিভিন্ন এলাকা, আশপাশের যেসব এলাকা রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং তার পাশাপাশি আজকে ঢাকার রাস্তায় যদি আমি গাড়ির কথা বলি, যানবাহন চলাচল বেশ স্বাভাবিক রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু আসলে যানবাহন চলাচল করছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায়, টিএসসির আশপাশের যেসব এলাকা রয়েছে, ঢাকা মেডিকেলের আশপাশের যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু আসলে তাদের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু আসলে তারা নিশ্চিত করেছে এবং তাদের যে নিয়মিত যে অভিযান বা মাদক বিরোধী যেসব অভিযান রয়েছে সেসব অভিযানও কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।
দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সরাসরি, এবং সেই সাথে আরেকজন সহকর্মী রিশাদ হাসান জানাচ্ছিলেন শাহবাগিল্লা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। রবিবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তিনি। মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এখন খামোশ বলার জন্য আরেকজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যোগ্য অনুসারী দরকার। অতিথিরা মৌলানা ভাসানীর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন, স্মরণ করেন রাজনীতিতে তার অবদানের কথা। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। এই নির্বাচন যদি সময় মতো অনুষ্ঠিত না হয় তাহলে দেশের জন্য বিরাট বিপর্যয় এবং বিরাট সংকটের সৃষ্টি হবে বলে আমার ধারণা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার রায় ঘিরে দেশে নৈরাজ্য তৈরির পায়তারা চলছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এইগুলো অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়ায় সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেকটা ভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে নির্বাচনমুখী হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। গণভোটের জন্য 4টি বিষয়ের বিশাল প্রশ্ন ভোটারদের মাঝে নতুন জটিলতা তৈরি করবে, এমনটাই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের প্যাকেজ প্রশ্ন ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত করবে। আর সাধারণ ভোটাররা মনে করছেন, সাধারণ নির্বাচনের সাথে গণভোট দিতে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। শাহলী জয় এ নিয়ে একটি রিপোর্ট করেছেন। জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট, আর গণভোটের ফলাফলের উপরেই নির্ধারিত হবে জুলাই সনদের বাস্তবায়ন। জুলাই সনদের সংবিধান সংস্কারের 4টি প্রস্তাবের বিষয়ে হ্যাঁ অথবা নায়ে ভোট দিয়ে ভোটাররা তাদের সম্মতি অথবা অসম্মতি জানাবেন। ব্যালটে সেই 4টি প্রস্তাব সম্বলিত বড় একটি প্রশ্ন থাকবে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার সহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা সহ 30টি সংস্কার প্রস্তাব এবং অন্যান্য সংস্কার প্রস্তাবের বিষয়ে জানতে চাওয়া হবে। প্রশ্ন উঠেছে, যারা লেখাপড়া জানেন না বা কম জানেন তারা কিভাবে বিশাল এই প্রশ্ন পড়বেন বা কতটুকু বুঝতে পারবেন, যেখানে গণভোটের উদ্দেশ্য সম্পর্কেও পরিষ্কার ধারণা নেই অনেক সাধারণ মানুষের। লেখাপড়া জানি নেই, মন্ডলের দ্বারা দিয়ে আমি জানিয়ে নেব, তারপর ভোটটা দেব। আমরা সবাই এই প্রশ্নের বুঝবো না। মার্কা দিয়ে সবসময় ভোট হয়েছে, মার্কা দিয়ে যদি ভোটটা হয় তাহলে আমাদের জন্য বোঝা সহজ। জটিলতাটা তো আরও বাড়বে, মানে লাইনে দাঁড় করায় ঘন্টার পর ঘন্টা, সেখানে ডবল সময় পার করা লাগবে ক্যান্ডিডেট যারা ভোট দেবে। আসলে তো জানতে হবে, বুঝতে হবে, না বুঝেই হ্যাঁ না ভোট চলে আসলে এটা কি হবে আমি জানি না। 2024 সালের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা বলছে দেশে নিরক্ষরতার হার 22% বেশি। বিশ্লেষকরা বলছেন, যেহেতু জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হচ্ছে, তাই ভোটারদের কাছে গণভোটের বিষয়টি সহজ করতে ভূমিকা রাখতে পারেন দলীয় প্রার্থীরাই। প্রশ্ন সংখ্যা বাড়ানো, আপনি হচ্ছে গিয়ে একই সাথে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা, এটার কমপ্লিকেশন বাড়তে থাকে, এবং কমপ্লিকেশন বাড়লে মানুষজন কনফিউজ হয়ে যায়, এবং এটার সাথে শিক্ষিত অশিক্ষিতের কোনো সম্পর্ক নেই, যে কেউই কনফিউজ হয়ে যেতে পারে।
সে যখন কনফিউজ হয়ে যায় সে আসলে কোন দিকে ভোট দেবে সেটা কমপ্লিটলি একটা আনসার্টেন। সময় এত ঘনিয়ে আসছে ইলেকশন, যে ভোটার এডুকেশনের সময় ইলেকশন কমিশনের জন্য কতটুকু করা সম্ভব হবে না। যারা প্রার্থীরা যারা চাইবে যে আমার ভোটাররা এসে আমাকে ভোট দিক, তখন কিন্তু তারা এটাও চাইবে যে গণভোটে এমনভাবে আসুক যে আমার ম্যানিফেস্টোর সঙ্গে এসে মেলে। গত 50 বছরে এক ব্যালটে একাধিক প্রশ্নে গণভোট করার নজির রয়েছে বিশ্বের অন্তত 4টি দেশে। এর মধ্যে 1995 সালে বেলারুশে গণভোটে প্রশ্নের সংখ্যা ছিল 7টি। স্থানীয় এবং আন্তর্জাতিক মহলে সেই গণভোট নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে জানাচ্ছি জেডএসআরএম নির্বাচনের পথে। সিএসি-এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন। আর নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করার তা করা হবে। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে তিনি এই কথা জানান। রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপের দ্বিতীয় দিনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ইসলামী ঐক্য জোটের পক্ষে দুটি অংশের নেতারা উপস্থিত হওয়ায় শুরু হয় ইসি সচিবের সাথে বাকবিতণ্ডা। পরে নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র দেখে একটি অংশের নেতাদের সভাস্থল ত্যাগ করতে বলা হয়। এদিন 2 ধাপে গণফোরাম, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ সহ মোট 12টি রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত তুলে ধরেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও সুষ্ঠুভাবে আয়োজনের তাগিদ দিয়ে তারা বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন জনগণ আর দেখতে চায় না। সীমানা নির্ধারণ বিষয়েও আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেন কেউ কেউ। ফ্যাসিবাদ শক্তি যেন নির্বাচনে বাধা না দিতে পারে সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ উঠে আসে। উচ্চ আদালত বসে যদি আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা ইন্টারফেয়ার করতে থাকে তো আপনাদের তো কাজ করারও সুযোগ থাকবে না। নির্বাচন কমিশনের জনবল যদি নির্বাচন পরিচালনার দায়িত্বে না থাকে তাহলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবেই। শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই। সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও যথাযথ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী আচরণবিধি অনুসরণের বিষয়েও রাজনীতিবিদদের সহযোগিতা চান তিনি। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। আচরণবিধিটা সুষ্ঠু ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। সোমবার সংলাপের তৃতীয় দিনে 12টি রাজনৈতিক দলের সাথে ইসির বৈঠক হবার কথা রয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। প্রশাসনের রদ বদলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না, এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে খুশি করতে প্রশাসনের নিয়োগ ও বদলি হচ্ছে। রোববার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের 5 দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। প্রথমবারের মতো বৈশ্বিক অভিযোজন ফোরামে যুক্ত হয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া ক্ষতির কথা বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সরকারের কর্মকর্তারা। ব্রাজিলের বেলিম শহরে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইয়াসমিন, জলবায়ু সম্মেলনে এবার বাংলাদেশের কি অর্জন সে ব্যাপারে জানাবেন, আর অন্যান্য নেতাদের সাথে আরো কোনো বৈঠকের খবর আছে কিনা সবগুলো জানাবেন।
ধন্যবাদ জানাচ্ছি। ব্রাজিলের বেলেন শহরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের 11 দিনের সম্মেলনের 6 দিন শেষ হলো। আজকে মূলত এখানে ছুটির দিন, এখানে সকাল 10টা এখানে স্থানীয় সময়, রোববার তাদের ছুটির দিন থাকে। সোমবার থেকে আগামী 21 তারিখ অর্থাৎ আরো 5 দিন এই বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রথমবারের মতো এবার যুক্ত হলো এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এখানে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের পক্ষ থেকে। যদিও পরিবেশ উপদেষ্টা আসার কথা ছিল, তিনি আসেননি। গত 6 দিন যে বৈঠকটি হলো, আমরা জানি যে জলবায়ুর যে তহবিল আছে সেই জাতিসংঘের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য যারা প্রতি মুহূর্তে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মুখোমুখি হচ্ছে, তারা প্রতিনিয়ত যুদ্ধ করছে জলবায়ুর প্রভাবের ফলে, কিভাবে তারা মানে অতি বন্যা, অতি খরার ফলে ধ্বংস হচ্ছে দিন দিন, মানুষের জীবন জীবিকা নষ্ট হচ্ছে, সেই বিষয়গুলোতে জলবায়ুর যে তহবিল আছে সেটা আসলে গত বছর যখন আজারবাইজানে 1,30,00,000 মার্কিন ডলারের যে একটা তহবিল গঠন করা হয়েছিল, এখনো পর্যন্ত সেই তহবিল আসলে কোনো দেশই পায়নি। তবে কিছুটা হয়তো বাংলাদেশ অনেক পাওয়ার পথে আছে, অন্যান্য দেশ কিছুটা পেয়েছে বলে এবারে সম্মেলন থেকে আমরা জানতে পেরেছি। এইবারে এই যে সম্মেলনটি বাংলাদেশের পক্ষ থেকে যারা আসছেন তারা মনে করছেন অন্যবারের চেয়ে ইতিবাচক, এই কারণে যে এই যে দর কষাকষি করতে হচ্ছে জলবায়ু তহবিল পাওয়ার জন্য, আর্থিক সহায়তা পাওয়ার জন্য একটি ফোরাম আছে, সেটা হলো বৈশ্বিক অভিযোজন ফোরাম। সেখানে প্রথমবারের মতো বাংলাদেশ যুক্ত হলো, এনলিস্টেড হলো। এর ফলে বাংলাদেশ পরবর্তী 1 বছর তাদের যোগাযোগ করে, দেন দরবার করে নিজেদের ক্ষতির বিষয়টা তারা জানাতে পারবে আন্তর্জাতিক এই ফোরামের মাধ্যমে। এটা বাংলাদেশের জন্য পজিটিভ দিক। এবং আরেকটা বিষয় হলো যারা ক্ষতিগ্রস্ত দেশগুলো, 34টি দেশ আছে যারা জলবায়ু ক্ষতিকর প্রভাবে প্রতি মুহূর্তে নিজেদের যুদ্ধের মধ্যে দিয়ে চলছে, সেই 74টি দেশ গত বছর পর্যন্ত এবছর গতবার যা ছিল তাদের আর্থিক তহবিল পাওয়ার জন্য জলবায়ু সহায়তা, সেটা থেকে 3 গুণ বাড়িয়ে এবার একটা আপনারা পাশ করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ব্রাজিল থেকে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন। নিশ্চয়ই পরবর্তী খবরগুলো আপনি আমাদেরকে আপডেট জানাবেন। পুলিশের নতুন পোশাক নিয়ে দেশ জুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা। এসব সঙ্গী করেই নতুন পোশাকে দায়িত্ব পালন করতে শুরু করেছেন বাহিনীটির সদস্যরা। কর্মকর্তারা বলছেন রং নয়, পোশাকের মর্যাদা রক্ষাই আসল কথা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে সপ্তাহ 2-এর মধ্যেই নতুন ড্রেস পাবেন সবাই। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নতুন পোশাকে মাঠে পুলিশ বাহিনী, কোথাও আবার পরনে আগের পোশাক। কোনো স্থানে পুলিশ সদস্যদের দেখা গেছে পুরনোর সঙ্গে নতুন পোশাকেও। শনিবার ছিল আনুষ্ঠানিকভাবে এই পোশাক পরিবর্তনের দিন, তবে ছুটির দিন হওয়ায় বিষয়টি ততটা দৃশ্যমান হয়নি। এছাড়া এখনো হাতে নতুন পোশাক পাননি অনেক পুলিশ সদস্য। পছন্দ এটা খুবই আপেক্ষিক একটা বিষয়। আমরা পেশাদার বাহিনী হিসেবে সরকার কর্তৃক নির্ধারিত যে ইউনিফর্ম সেটাই আমরা পরিধান করি এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। পুলিশ সদর দফতর বলছে সেলাইয়ের কাজ শেষ না হওয়ায় সবার গায়ে এখনই উঠছে না নতুন পোশাক। 15 তারিখ থেকে শুরু করছি, এটা সেলাই করতে সময় লাগতেছে। একসাথে তো ইচ্ছা করলে আমরা সবাই সেলাই করে দিই, সেলাই করতে হয়তো 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে দেখতে পারেন। এদিকে পুলিশের নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নেটিজেনরা। কেমন হলো নতুন এই পোশাক, আলোচনা চলছে দেশ জুড়েই। শুধু পোশাকের পরিবর্তনের মাধ্যমে পুলিশ এবং তাদের মানসিকতা এবং সাধারণ জনগণের উপর আচরণে কোনো পরিবর্তন আসবে বলে আমরা মনে করি না। পোশাকটা একদমই ভালো লাগে না, উদ্ভট একটা পোশাক। কালার কম্বিনেশনের প্রতি আরেকটু স্মার্ট হওয়া যেত। দেখতে মনে হয় একটা সিকিউরিটি যে ওনাদের অনেক ওরকম মনে হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ ও সমালোচনার পরিপ্রেক্ষিতে বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সরবরাহ ঘাটতি থাকার কারণে এখনো বেশিরভাগ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন আগের পোশাকেই। যদিও সাধারণ মানুষজন বলছেন শুধু পোশাকের রং পরিবর্তন করলেই হবে না, বরং পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি তাদের মানসিকতার পরিবর্তন জরুরি। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের সিংহভাগ মূলধন দেশ থেকে পাচার হয়ে গেছে, তাই ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া বিকল্প ছিল না। রবিবার রাজধানীতে এক আয়োজনে এই কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, বিগত সময়ে দেশে ইসলামী ব্যাংকিংয়ের পথ চলা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গেছে। শুধু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোই নয়, পুরো ব্যাংকিং কাঠামোর জন্যই প্রয়োজন সুশাসন আর যোগ্য পরিচালনা পর্ষদ, বলেন গভর্নর। We are trying to reconstitute the sector from that point. We have seen some success, and we are doing some what we call restructuring in order to rebuild the sector. ছিল সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।